নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা বয়স্ক মানুষজনের জন্য একটি অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনা। স্বভাবতই আমরা শুনতে পাই যে আমাদের চারপাশে যারা এল্ডারলি পপুলেশনের মানুষজন রয়েছেন তাদের অনেকেরই পড়ে গেলে বা কোনো কারণে হাড় ভেঙে গেছে। হাড় ভাঙলে তার চিকিৎসা কী? হাড় ভাঙলে অপারেশন করাটা কি একমাত্র জরুরি? আর যদি অপারেশন করা হয় তাহলে সেটা কি ভয়ানক হতে পারে? এই সমস্ত বিষয়গুলো আজকে আমাদের আলোচনার বিষয়। কেন হাড় ভাঙে বা হাড় ভাঙলে আমাদের চিকিৎসা কি করণীয়? হাড় ভাঙলে কি অপারেশন করব না অপারেশন করব না? এবং তার পাশাপাশি কোন বয়সে বিশেষত এই হাড় ভাঙার সমস্যা দেখা যায় এবং এর থেকে প্রতিরোধের উপায় কী? এই বিষয়টি নিয়ে জানতে আজকে আমি আমাদের মধ্যে যাকে পেয়েছি, সিনিয়র অর্থোপেডিক সার্জন ডাক্তার রামেন্দু হোম চৌধুরীকে। প্রথমেই স্যার আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। নমস্কার জানাচ্ছি। এবং আজকে একটা বিশেষ দিন, দুটো দিন। একটা হচ্ছে আন্তর্জাতিক নারী বর্ষ। সেখানে আপনাকে এবং আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের অগণিত মহিলাদের, ছোট বড় সবাইকে আমার অভিনন্দন, আমাদের পরিবারের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর আরেকটা হচ্ছে শিবরাত্রি। দুটো দিন একসাথে মিট করছে, অভিনন্দন জানবেন। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে শুরুতেই যেটা নিয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাইব, যে হাড় ভাঙার সমস্যা বয়স্ক মানুষজন 70-এর পরে, 80-র পরে বা তারও বেশি মানুষজনের ক্ষেত্রে আপনি প্রতিনিয়ত এটা দেখে থাকেন যে হাড় ভেঙে গেছে। এই হাড়টা প্রথমত জানতে চাইবো যে হাড় ভাঙে কেন, কিন্তু তার থেকেও যেটা আমার আপনার কাছে প্রশ্ন, যে এই সমস্ত মানুষদের যখন হাড় ভেঙে যায় তাদের অপারেশনের ক্ষেত্রে পরিবারের লোকজন এবং অনেক ক্ষেত্রে অনেক ভয় দেখা যায়, অনেক ধারণা দেখা যায় যে তাহলে কি মানুষটা ফিরে আসবেন, এর অপারেশন করলে আদৌ কি উনি সুস্থ হবেন, না ইনি অপারেশন টেবিলেই শেষ হয়ে যাবেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে যেভাবে চিকিৎসার ব্যবস্থার অগ্রগতি হচ্ছে আজকের দিনে, আপনি কি বলবেন? আপনার প্রশ্ন ছিল হাড় ভাঙা। এখন হাড় ভাঙাটা কিন্তু শুধু নেক ফিমার নয়, শুধু বয়সজনিত নয়, কম বয়সেও ভাঙে। আরে বাচ্চা জন্মের সময়ও ভাঙতে পারে। একটা জন্মের সময় ডেলিভারির মুহূর্তেও তার হিপ বোন ভাঙতে পারে, তার কলার বোন ভাঙতে পারে। আর একটু বড়োবেলায় খেলাধুলো শুরু করলো, পড়ে গেল, ভাঙলো। এটা স্বাভাবিক ঘটনা। এবারে আসছে বয়সজনিত। বয়সজনিতের মধ্যে পুরুষ এবং মহিলার মধ্যে একটা তফাৎ আসছে। মহিলারা একটু বেশি হাড়ের সমস্যা, প্রবণতাটা একটু বেশি থাকে। তার বিশেষ কারণ হচ্ছে মহিলাদের বিশেষ সত্য যেটা, সেটা হচ্ছে পিরিয়ডস, মেনস্ট্রুয়েশন হয়। মেনস্ট্রুয়েশন যখন হচ্ছে টোটালি হরমোন ডিপেন্ডেন্ট। তার সাথে খাদ্য, খেলা ইত্যাদি আছে, সেটা আমরা পরে চলে আসব। কিন্তু যে মুহূর্তে মেনোপজ হয়ে গেল, যখন পিরিয়ড থেমে গেল, তার মানে হরমোনাল ইমব্যালেন্স শুরু হলো, তখন ছোটো ছোটো কয়েকটা জিনিস আছে, যেমন ভুলে যাওয়ার টেন্ডেন্সি, মেজাজ খারাপ হওয়া, বিনা কারণে ঝগড়া করা, রাত্রিরে ঘুম না হওয়া। এটা যেমন আছে, 4-5টা ঘটনা ঘটে। কিন্তু তারপরে যেটা হতে থাকে, হাড়গুলো অতি দ্রুত ক্ষয় হতে থাকে। ন্যাচারাল প্রসেসে যদি 1% হয় ক্ষয়, এখানে 5% or 6% ক্ষয় হতে থাকে অতি দ্রুত। যদি কয়েকটা জিনিস আছে, সেটা আমরা পরে কথা বলতে পারি। তো আজকে আমরা যখন কথা বলছি 70, 80, 90 নিয়ে, দেখুন 47 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন আমাদের অ্যাভারেজ লঞ্জিভিটি ছিল 37, আর আজকে কিন্তু প্রায় 69 অ্যাভারেজ লঞ্জিভিটি। তার মধ্যে 80, 90, ইভেন 100 ক্রস করে যাচ্ছে, এরকম আমরা প্রচুর পেয়ে থাকি। ন্যাচারালি বয়স যত আমার বাড়বে, বয়স বাড়ার সাথে সাথে কিছু স্বাভাবিকভাবেই কিছু কমপ্লিকেশনস আসবে। আমার অ্যাকচুয়ালি ভালো থাকার সময়কাল হচ্ছে 40 থেকে 50 বছর। আগের দিনে বলতে চাল সে হয়, 40-এর পরে চোখের দৃষ্টি কমে যায়। আজকাল অনেক আগেই কমে যায়, বাচ্চা ছেলে মেয়েদেরও চোখের অপারেশন হয়। কিন্তু
যে মুহূর্তে আমার 40-50 হয়ে গেল, আমার জয়েন্টসগুলো দুর্বল হতে থাকে, অস্টিওআর্থ্রাইটিস সেট ইন করে যায়। কারণ সেটা আর স্বাভাবিকভাবে চলতে পারে না, কারণ আমি তার প্রতি নজর দিইনি, তাকে দেখভাল করিনি, আমি হাঁটি না, ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, লাইফস্টাইলে গণ্ডগোল হচ্ছে। এবার আমার যদি চোখে গণ্ডগোল হয়, আমার যদি কানে শুনতে কষ্ট হয়, আমার যদি হাঁটুতে জোর না থাকে, তো নেক্সট যেটা হবে, সামান্য চোটে ফ্রিজ থেকে জল পড়ছে, ওই জলে স্লিপ করে আমি পড়ে যেতে পারি। বাথরুমে স্নান করতে গেছি, পিচ্ছিল ছিল, পড়ে গেলাম, হিপ বোন ভেঙে গেল। ভেরি কমন। সবচেয়ে বেশি যে জিনিসটা ভাঙে মহিলাদের, পুরুষদেরও, সেটা হচ্ছে আমাদের কুচকির কাছে, যেটাকে হিপ বোন বলে, তার যেটা নেক পার্ট, সেটা ভেঙে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় একটা স্টেপ আমি মিস করলাম, হয়ে গেল। বাসে চেপে যাচ্ছিলাম, বাসটা আচমকা ঝাঁকুনি দিল, তাতেই আমার স্পাইন ভাঙতে পারে, হিপ বোনও ভাঙতে পারে। তো এতগুলো সম্ভাবনা আছে। আমরা চলে আসছি, এই সম্ভাবনাটা আমরা বলছি, ডাক্তাররা বলছি, কিন্তু বাড়ির লোকেরও জানা দরকার সম্ভাবনাটা কোথায় কী। যদি আমার মা বা বাবা বা বয়স্ক কেউ বলেন যে আমার কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, না বোধহয় ব্যথা হয়নি, মাসল অথবা লিগামেন্ট টিয়ার, আচ্ছা 3 দিন ওষুধ খাওয়া হোক, আমার মনে হয় সেটা না করেই ভালো। একটা এক্স রে, আজকালকার দিনে উপায় নেই, একটা এক্স রে করে নেওয়া ভালো। অনেক সময় এমনও হয় আমি সন্দেহ করছি যে জায়গাটা ভেঙেছে, কিন্তু এক্স রেতে দেখালো না ভাঙেনি, মানে এক্স রের কোয়ালিটিটা তত ভালো ছিল না, বা কোয়ালিটি ভালো হলেও বোঝা যায় না। আমি কিন্তু তখন সিটি স্ক্যানও করতে পারি, যদি সেরকম কন্ডিশনে আমার মনে হয় আমি স্যাঙ্গুইন, যে জায়গাটা ভেঙেছে কিন্তু এক্স রে দেখাচ্ছে না, কিন্তু আই মাস্ট বি কনফার্মড। কারণ আমি যদি চিকিৎসাটা সেইভাবে না করি, কিছুদিন বাদেই দেখবেন প্রবলেমটা আসবে, তখন অনেক দেরি হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে, ভাঙা মানেই কিন্তু অপারেশন নয়। এমন এমন অনেক জায়গা আছে, যেমন আমাদের পেলভিস যেটাকে বলি, এই পেলভিসে অনেক ফ্র্যাকচার আছে যেখানে কোনো অপারেশন লাগে না, 2 থেকে 3 সপ্তাহ বিশ্রাম নিলেই ঠিক হয়ে যায়। স্পাইনে ফ্র্যাকচার হয়, মেরুদণ্ডে ভাঙা, কলাপস করে, বিল্ডিং কলাপসের মতো ভেঙে যায়, সেখানেও সব কেসে অপারেশন দরকার। 90% কেসে অপারেশন দরকারই হয় না, কিন্তু যেটা দরকার হয় সেটা হচ্ছে কমপ্লিট রেস্ট নিতে হবে, অন্তত 2 সপ্তাহ। সেখানেই গণ্ডগোলটা হচ্ছে, আমি তো রেস্টই নিচ্ছি, কিন্তু আমি হেঁটে বাথরুমে যাচ্ছি, আমি খাবার টেবিলে চলে যাচ্ছি, আমি ড্র্যাগ করে করে মুভ করছি, বা মেয়ে বা ছেলের কাঁধে হাত দিয়ে চলে গেলাম, আমি কিন্তু সর্বনাশ করলাম। এই ব্যথা লিঙ্গার করবে কয়েক মাস। আমাকে এটাই বুঝতে হবে, যদি আমার আঘাত লাগে, আঘাতজনিত হাড়ে ভাঙে, তাহলে তাকে বিশ্রামটা দিতেই হবে। চোট লাগলে আমাকে বিশ্রাম দিতেই হবে। রেস্ট ইন বেড, দরকার হলে বেড পেন দেবো। বেড পেন শব্দটাই তো এসছে প্যানটা বেডে দেওয়ার জন্যে। আমরা কিন্তু যে কোনো ফর্মেই সেটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, তাহলে কিন্তু কমপ্লিকেশনটাকে ডেকে আনে। চেম্বারে আমাদের বা হাসপাতালেও এরকম আসেন, 2 মাস ধরে ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, বা খুঁড়িয়ে যখন হাঁটছিলেন, যদি এ পেয়ার অফ ক্রাচ নেওয়া হতো, যদি একটা ওয়াকার নেওয়া হতো, যদি একটা লাঠি থাকতো, তাহলে কিন্তু যে জায়গাটা ভেঙেছে সেটা স্বাভাবিকভাবেই হিলিং হতো, সেরে যেত, কিন্তু সারল না, কারণ যেহেতু আমি প্রোটেকশনটা দিলাম না। হাড় ভাঙলেই নাকি প্রচণ্ড যন্ত্রণা হবে, এবং হাড় ভাঙলে নাকি এমন কিছু সিমটম হবে, সেই যন্ত্রণাটা এতটাই মারাত্মক হবে যে তারা নাকি বুঝে যাবেন যে হাড় ভেঙেছে। চিকিৎসক হিসেবে আপনি এই মতামতটাকে নিয়ে কি বলবেন? এটা 2টো পার্ট আছে। অনেক ফ্র্যাকচার আছে, যেমন কয়েকটা টার্মিনোলজি বলছি, যে হার্ট আর থাইবোন, বেসিক্যালি আমরা থাইবোন নিয়ে কথা বলছি। থাইবোনটা যেখানে হিপ জয়েন্টে এসে লাগছে, তার যে ঘাড়ের জায়গাটা যখন ভেঙে যায়, সেটা যখন ভাঙে সেখানে কোনো ব্যথা নাও হতে পারে। সেখানে ডাক্তার বা যিনি দেখেন, তার সন্দেহের ওপরে নির্ভর করে ইনভেস্টিগেশনটা হয়। আর আরেকটা ফ্র্যাকচার আছে, তার ঠিক নিচে বেশ বড় আকারে ভেঙে যায়, শুধু যে 2 পিস ভাঙে তা নয়, 4-5 টুকরো হয়ে যেতে পারে, যেটাকে কমিউনিউশন বলে, কমিউনিউটেড ফ্র্যাকচার, যার ফলে ওখানে প্রচুর ব্লিডিং হয়, পাটা ঘুরে যায়, জায়গাটা ফুলে ওঠে, ডিসকালারেশন হয়, নীল নীল রঙের বা মেরুন মেরুন রঙের পায়ের
দাগ পড়তে থাকে, এটা জাস্ট বিকজ ব্লাডটা জমতে থাকে, প্রচুর ব্লিডিং হয়। এটা হচ্ছে ট্রোকেন্টারিক ফ্র্যাকচার। আর যেটা আমি আগেরটা বললাম ওটা নেক ফিমার ফ্র্যাকচার, যেটাকে মেটাল বল চেঞ্জ করা হয়, সেখানে তত ব্যথা নাও হতে পারে। আচ্ছা, তাহলে স্যার যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে আপনি বলেছেন 90% ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে না, আমি বলছি সবগুলোতে পড়ে। সবগুলোতে পড়ে না। তাহলে যাদের অপারেশনের প্রয়োজন পড়ছে তাদের বয়সটা অনেক বেশি, কতটা চ্যালেঞ্জিং সেই অপারেশন? ভয়ঙ্কর চ্যালেঞ্জিং ডাক্তারের এবং বাড়ির লোকেরও। আমাকে প্রথম ভাবতে হবে যে ভদ্রমহিলা বা যে ভদ্রলোক পড়ে গেলেন, ভাঙলো, আমরা কিন্তু বেশিরভাগ লোক তার মানসিকতাটা দেখতে চাই না। বাড়ির লোক ভাবছে হাসপাতালে নিয়ে যাব, যদি না লাগে অপারেশন একটু দেরি করে নিয়ে যাই, আর একটু দেখি, দুটো অপিনিয়ন নিই, একটা সাইড। ডাক্তার ভাবছে, ডাক্তারের কাছে প্রশ্ন করা হচ্ছে আপনি কি গ্যারান্টি দিতে পারছেন যে অপারেশন করলে উনি আবার হাঁটবেন, দৌড়বেন? না, কোনো ডাক্তার গ্যারান্টি দেবে না। কিভাবে গ্যারান্টি দেব? আমার হাড়টা ভেঙেছে এই বয়সে, আমি যদি অপারেশন করে জায়গাটাকে আটকে দিতে পারি তাহলে নার্সিংটা অনেক সুবিধে হবে। হাড় জুড়তে 3 মাস সময় লাগবে, ওই সময়টা উনি উঠে বসতে পারবেন, উনি পাশ ফিরতে পারবেন, উনি বেড পেন নিতে পারবেন, দরকার হলে সাপোর্ট দিয়ে বাথরুমে যেতে পারবেন। এটাই তো সবচেয়ে বড় পাওনা। আমি দৌড়বো কি না, উনি তো আগেও দৌড়তেন না। আমার মা কি আগে দৌড়তো? কখনো দৌড়তো না তো। কিন্তু আমি যখন ডাক্তারকে প্রশ্ন করছি তখন আমি ভাবছি তাহলে আমি যখন পয়সা দিচ্ছি পুরোটা উসুল করে নিই। এরকম একটা কাহাবাত আছে যে এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে গেছিলেন, বয়স্ক স্ত্রী, তাকে ডাক্তারবাবু বললেন হ্যাঁ অপারেশন করে দিলে সব ঠিক হয়ে যাবে। উনি আস্তে আস্তে বললেন চোখে দেখে না 30 বছর, এইবার অপারেশনটা করলে চোখেও দেখতে পাবে। তা অপারেশনটা হচ্ছে হিপ জয়েন্ট, তাহলে চোখে দেখতে পাবে কীভাবে? এই বোঝাটা আমাদের বুঝতে হবে। যার ভাঙলো তাকে কত ম্যাক্সিমাম আরাম দিতে পারি, কত শিগগির তার অপারেশন, শুধু অপারেশন বলছি না, মানে ইন্টারফেয়ার করলে তাকে কত শিগগির আমি আবার বাড়ি নিয়ে আসতে পারবো। তাহলে তাকে বেশি দিন যখনই হবে তখন তার সমস্ত কিছু ফল করতে থাকে। শরীরে সোডিয়াম বলে যে জিনিসটা থাকে, সোডিয়াম লেভেল ফল করে। আপনি দেখবেন হাসপাতালে প্রায় 10 to 15% ভর্তিগণ ভাঙা ছাড়া শুধু সোডিয়াম ফল করে গেছে, পড়ে গেছেন, মাথা ঘুরে গেছে, কথা বলতে পারছেন না ঠিক মতো, উল্টোপাল্টা কথা বলছেন। টেস্ট করা হলো, ব্লাড সোডিয়াম দেখা গেল ভয়ঙ্কর কম। ইদানিংকালে আবার দেখা যায় ভিটামিন ডি লেভেলটা ভয়ঙ্করভাবে কম। বেশিরভাগ আমাদের দেশে বেশিরভাগ লোকের লোডশেডিং চলছে শরীরে। বিনে পয়সার রোদ থেকে ভিটামিন ডিটা আমরা নিচ্ছি না। খাবারের ব্যাপারে আমি পরে আসছি। তাহলে এই যে কষ্টটা যার হয় তাকে অতি দ্রুত যদি আমি ভর্তি করি, অতি দ্রুত ডায়াগনোসিস হয় এবং অতি দ্রুত যদি ফিক্সেশন, শব্দটা বলছি ফিক্স করে দেয়া ফ্র্যাকচারটাকে, যখন ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচার হলো বলটাকে চেঞ্জ করে দিলে 10 দিনের মধ্যে হাঁটানো যাবে। আর নিচে যদি ভাঙে সেটাকে আমি একটা নেইল দিয়ে ফিক্স করে দিলাম বা প্লেট দিয়ে ফিক্স করে দিলাম, তখনই আমি হাঁটাচ্ছি না, কিন্তু নার্সিংটা অনেক সহজ হয়ে গেল। পাশ ফিরতে পারছেন, উঠে বসতে পারছেন, বেড পেন নিতে পারছেন। ভদ্রমহিলা কাতরাচ্ছিলেন, উনি খুশি হয়ে গেলেন। আজকে একটা ভালো দিন আমার কাছে। এক ভদ্রমহিলা আমাকে লিখেছেন, তার নাম হচ্ছে গীতা রানী ব্যানার্জি, মাত্র 90 বছর বয়স। আচ্ছা, তারও অনেক দিন বাদে, প্রায় 2-3 সপ্তাহ বাদে উনি ভর্তি হয়েছিলেন। তার বলটা চেঞ্জ করেছি। এবং যে কথাটা বলতে চাইছি, ভাঙার আগের যে স্ট্যাটাসটা যদি সঠিকভাবে অপারেশনটা হয় না, তার চেহারা পাল্টে যায়। কারণ সবাই তখন নজর দিচ্ছে, ভালো ভালো খাবার দিচ্ছে, ওষুধপত্র আসছে, ভদ্রমহিলার দিকে চারদিকে ঘেরাও করে রাখছি আমরা। যেটা আগে ভাঙার আগে সেদিকে কেউ নজর দেয়নি। ভদ্রমহিলা হয়তো কোনো জিনিস, নাম বলছি না, কোনো জিনিস হয়তো বিশেষ কোনো সামাজিক কারণে অনেক দিন খাননি। সেখানে ভর্তি হওয়ার পরে আমরা সেই জিনিসগুলো আবার ঢোকালাম। ভদ্রমহিলা তো প্রোটেস্ট করলেন না, ভদ্রমহিলা মেনে নিলেন। কারণ তার মানে মেনে নেয়, যিনি ভিকটিম তিনি কিন্তু মেনে নেন। মুশকিল হয় বাড়ির সবাই বুঝতে একটু অসুবিধা হয়। আমরা যদি ওই অ্যাঙ্গেলটাকে দেখি তাহলে যে অপারেশনগুলোর নামগুলো বললাম, এটা যদি করি, বয়স্করা ওরা খুব ভালো অপারেশন টলারেট করতে পারেন, ভীষণ ভালোভাবে টলারেট করেন। ওটি টেবিলে মারা যাবেন ইত্যাদি ইত্যাদি হয় না, ইনভেস্টিগেশন তো করাই হয়।
কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে রোগী মাঝখানে, বাড়ির লোক ওদিকে, এদিকে ডাক্তার, এই তিনজনের কিন্তু হাত বাড়াতে হবে। যার কথা নামটা বললাম উনি ওটি টেবিলে আমাকে বলেছেন গুড মর্নিং, আর আজকে ছুটি হওয়ার সময় বললেন গুড মর্নিং, ভালো থেকো, সময় পেলে এসো। এই কম্বিনেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাড়ির লোক যদি সব সময় ভয় থাকে, ডাক্তাররা যদি ভয় পায় যে বাড়ির লোক কী বলবে, কেস করে দেবে বা কিছু, তাহলে জিনিসটা দাঁড়ায় না। আমাকে বুঝতে হবে বয়সকালীন কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমাকে ফেস করতে হবে, আমাকে বা আরেকজনকে। সেটাকে কিভাবে আমি ত্বরান্বিত করব, মানে সুস্থতা, সেটার জন্যে যা যা স্টেপ নেওয়া দরকার আমাকে সেই স্টেপ নিতে হবে, তাহলে আমি ভালো থাকবো। একদম স্যার, পাশাপাশি প্রতিরোধের কথা একটু আমি আপনার কাছে আসবো। আপনি বলেছেন মহিলাদের ক্ষেত্রে বিশেষত মেনোপজের পরে একটা বিরাট হরমোনাল চেঞ্জ হয়, এবং যেটা একটা হাড় ভাঙার ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট কারণ। তাহলে এই মেনোপজের পরে আমাদের লাইফস্টাইল কী হবে? শুধু মেনোপজ কেন, যেমন ধরুন লাইফ আফটার ক্যান্সার, লাইফ বিয়ন্ড ক্যান্সার বলে আমরা কিছুদিন আগে রবীন্দ্র সদনে একটা মস্ত বড় ফাংশন হলো। সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তা ছিলেন, যিনি আমাদের ও ক্যালকাটা গান করেন, তিনি ছিলেন, সবাই ছিল, হই হই হলো। সেখানে সবাই বলছে ক্যান্সার হওয়ার পর আমাদের খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে, আমাদের একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে। আমার একটা প্রশ্ন যাচ্ছিল, ক্যান্সার হওয়ার পর আমি রেস্ট্রিকশনে যাব কেন? ক্যান্সার হওয়ার আগে আমি করিনি কেন? কিছুদিন আগে আপনিও গেছিলেন, অ্যালজাইমার নিয়ে একটা টপিক হয়েছিল, ভুলে যাওয়া রোগ। দেখুন, ভুলে যাওয়া রোগ, মেনোপজ, ফ্র্যাকচার, ক্যান্সার, যতগুলো রোগ আছে আপনি যদি ভালো করে জাজ করেন দেখবেন 4টে জিনিস হচ্ছে প্রতিরোধ করা যায়, 4টে ভাবে। নাম্বার 1, আমি কখন খাই। আজকে আমার ইডিএফ ছিল, কি বলবো, বেশিরভাগ বয়স্ক মহিলারা বলছেন 11টার সময় খাই, 11:30টায় খাই, আর তারপরেই বলছেন ঘুম আসে না। তুমি 11টায় খেলে ঘুম তো 3টের আগে আসবেই না, কারণ 2.5 থেকে 3 ঘন্টা পরে ঘুমটা আসে। এবার একজন ভদ্রমহিলা, উনি ঘুম থেকে ওঠেন 11টায় সকালবেলা, বলছেন আমি 4টে অবধি জেগে থাকি, তাই 11টায় ঘুমাই। শরীর আরও ভাঙছে। আমার রিকোয়েস্ট হচ্ছে, আমরা যেসব স্কুলগুলোতে যাই, মেয়েদের স্কুলে স্পেশালি বলি, সারা পৃথিবীতে ডিনার টাইম হচ্ছে 7টার সময় খায়, ভারতবর্ষের 8টার সময় খায়। আমি 8:30 করে দিলাম, বাঙালির জন্য আধ ঘন্টা গ্রেস, কিন্তু বাঙালির জন্য 10:30 গ্রেস নয়। তাহলে আমি যদি 8টা থেকে 8:30টায় খাই, আমি যদি 11টার মধ্যে ঘুমোই, আমি যদি সকাল 5টার সময় বা 6টার সময় উঠি, আর্লি টু বেড আর্লি টু রাইস, বাকিটা আপনি বলে দিন, তো তার স্বাস্থ্য কখনো খারাপ হবে না। 3 নম্বর, জামা বলে একটা আর্টিকেল আছে, ল্যান্সেট বলে একটা আর্টিকেল আছে, বই আছে, ওরা বলছে লেস দেন 3 আওয়ার্স যদি কেউ ঘুমোয়, তার ডায়াবেটিস হওয়ার প্রবণতা 40%। 40% চান্স এক্সট্রা ডায়াবেটিস হবে। যদি 5 ঘন্টার কম ঘুমোয়, তাহলে 16% ডায়াবেটিস হওয়ার চান্স আছে বেশি। তার মানে ঘুমের সাথে ডায়াবেটিসের ওতপ্রোতভাবে জড়িত এই জিনিসটা। তাহলে আমার ঘুম চাই, আইডিয়াল ঘুম। ঘুম যদি না হয়, ডিপ্রিভেশন অফ স্লিপ, যতগুলো রোগের নাম বললাম প্রতিটি রোগের পেছনে হচ্ছে ঘুম না ঘুম। এটা হলো একটা। খাবার, সকালে ওঠা, কেন ওঠা? সকালে উঠেই কিন্তু আমি মর্নিং ওয়াকে যাচ্ছি না, আমি যাব 8টার পর। এখন গরমের দিন, রোদে 8টা থেকে 8:30 আমি হাঁটবো, হাফ অ্যান আওয়ার প্রতিদিন। ভিটামিন ডিটা আসবে, যে ভিটামিন না থাকার ফলে অস্টিওপরোসিস আরও বাড়ছে আর ভাঙছে। নেক্সট, হোয়াট টাইপ অফ ফুড আই শুড টেক। আবারও একটা জিনিস আসছে, অ্যালজাইমার, ক্যান্সার, অস্টিওপরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, প্রত্যেকটার পেছনে একটা শব্দ, এটাকে বলা হয় প্রো ইনফ্ল্যামেটরি, মানে যে খাবারগুলো ইনফ্লামেশন বাড়ায় আর যে খাবার ইনফ্লামেশন কমায়, এটা আমাকে বেছে নিতে হবে। এই প্রত্যেকটার জন্যে ভেরি সিম্পল। আমি একটা সংক্ষেপে বলি,
আপনারা তো উপোস করছেন আজকে, ভগবানের কথা মানেন, ভগবানের কথা ভাবেন, তাহলে ভগবান যে খাবার তৈরি করেছেন সেই খাবার আমরা খাই না কেন? ভগবান ডিম তৈরি করেছে, আচ্ছা এমন কোনো ডিম ভগবান তৈরি করতে পারেন যার কুসুমটাকে ফেলে দিয়ে? কোনো মুরগিকে এমন ডিম পারতে পারে যার কুসুম নেই? আমরা কি করছি? ভগবানের জিনিসের ওপরে, খোদার ওপরে খোদগারি করছি। তো আমার রিকোয়েস্ট হচ্ছে, ভগবান ছাগল দিয়েছেন বা পাঁঠা দিয়েছেন, তুমি এটাকে খাসি করলে কেন? রেডমিট হয়ে গেল। রেডমিট চলবে না। সি ফিশটা কম কিছু কিছু ক্ষেত্রে। অ্যালকোহলের কথা পরে আসছি, অ্যালকোহল, স্মোকিং, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু খাবারের মধ্যে ইভেন যদি ইউরিক অ্যাসিড হাই থাকে, তবুও আমি ডিম রোজ খেতে পারি একটা করে। আমার যদি কোলেস্ট্রল হাই থাকে, রোজ একটা করে ডিম খেতে পারি। আমরা 2টো করে ডিম খাই, বেঁচে আছি তো। এটা নির্দ্বিধায়, আমার দেশ এত গরিব, এত লোক, স্ট্যান্ডার্ড অফ লিভিং এত পুয়ার, সেখানে বিনে পয়সায় ভিটামিন ডিটা নিচ্ছি না, আর ডিমের কুসুমে ভিটামিন ডিটা পাই, আর মাছের তেলে ভিটামিন ডিটা পাই। ছোটো মাছ বড় মাছ যাই হোক, তেলটা আমরা 3টে জিনিসই খাচ্ছি না, বা 3টের মধ্যে একটা তো রোদে দাঁড়াচ্ছি না, হয় ভোরে আর নইলে বিকেলে হাঁটছি। বিকেলে রোদ ওঠে না, বিকেলের হাঁটাটা হাঁটো হোক, কিন্তু সকালের রোদে আমাকে হাঁটতেই হবে ভিটামিন ডির জন্যে। খাবারের মধ্যে রেড মিটটা অফ থাকবে, ময়দার জিনিসগুলো বন্ধ থাকবে, তার মানে পাউরুটিটা কম থাকবে, বিস্কুটটা কম থাকে। মানুষ যা তৈরি করেছে সেগুলোর দিকে নজর দিন। চিনি হচ্ছে মানুষ তৈরি করেছে, চিনির যত বাই প্রোডাক্ট আছে সেগুলো হার্মফুল সব কিছুতে। ক্যান্সার বলুন, দাঁত বলুন, লাংস বলুন, হার্ট বলুন, সব কিছু। এখন সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে স্থূলতা। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা মোটা হয়ে যাচ্ছে কেন জানেন? রাত্রিরে 10টা, 10:30, 11টায় খাচ্ছে, ঘুমোচ্ছে 2টো 3টের সময়। লাইফস্টাইল পুরো পাল্টে গেছে। আমরা অনেক সময় বলি পৃথিবীটাকে পাল্টাবো, আমরা নিজেরা নিজেদের পাল্টাতে পারছি না। তাহলে আপনি কীভাবে পৃথিবী পাল্টাবেন? আমার বাড়ির ছেলেরা স্থূলতায় ভুগে কিছুদিন বাদেই হয় ক্যান্সার বা ভাঙা বা কিছুর দিকে এগিয়ে যাবে। আমরা কিন্তু এটাকে আটকাতে পারতাম, কোনো খরচা হতো না। ইভেন এই যে হাসপাতালে ভর্তি হচ্ছেন বয়সজনিত কারণে ফ্র্যাকচার নিয়ে, তাদের পেছনে যে এত খরচা হয়, কোনো কাউকে আইসিসিউতে ভর্তি করা হচ্ছে, আইসিসিউতে ভর্তি করলে উপায় নেই, খরচা হবেই। সারা পৃথিবীতে আইসিসিউতে ভর্তি করলে রাউন্ড দ্য ক্লক সবাই দেখছে, যন্ত্র লাগাচ্ছে, ব্লাড টেস্ট করছে, তার একটা খরচা আছে। আমি যদি ভালো থাকি আমাকে যেতে হচ্ছে না, আমার শরীরটা যদি ভালো থাকে, ওই খানটা আমাদের আটকাতে হবে। আপনারা মহিলারা, আজকে মহিলা দিয়েতে এটা ভালো দিন আমি পেয়ে গেছি, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভালো থাকুন, সংসারটাকে বাঁচান। আপনি ভালো থাকলে সংসার বাঁচবে। গোটা সংসার আপনার ওপরে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনারা নেগেটিভ অ্যাটিটিউড নেবেন না। বলা হয় হাঁটুর ব্যথাতে চিকিৎসা কী? আমায় প্রশ্ন করেছিল, হাঁটুর ব্যথার চিকিৎসা কি অপারেশন? একেবারে নয়। অনলি 7% হচ্ছে অপারেশন, 93% প্রথম কী জিনিস জানেন? আমার সাহস, আমাকে ভালো হতেই হবে, এই যে ডিটারমিনেশন, আমাকে ভালো হতেই হবে। হাঁটুর ব্যথা মাত্র কিছু ব্যাপারই নয়। আসলে হাঁটুর ব্যথাটা হয় মাংসপেশি দুর্বল হয়ে যায় বলে। আজ থেকে তো 20 বছর আগে ব্যথাটা ছিল না। আর হাঁটুর ব্যথা যে আজকে হলো আপনার, এটা কিন্তু 20 বছর ধরে হচ্ছে ভেতরে ভেতরে, আপনি বুঝতে পারেননি। তারপর যেদিন হলো আপনি এসে বললেন ভালোই ছিলাম, কিছু ছিল না, মাত্র 7 দিন আগে একটা বিয়েবাড়িতে গেছিলাম, একটু নেচেছিলাম, তারপরে ব্যথা চলে এলো। নাচতে আপত্তি কোথায়? কিন্তু তুমি তো তৈরি হয়ে নাচোনি। তো আমার বক্তব্য হচ্ছে, মাসেলটাকে যদি আমি ডেভেলপ করতে পারি, তার সাথে খাবার দিতে পারি, তার সাথে ভিটামিন ডিটা অ্যাড করতে পারি, আমি যদি আগে ভাগে খাই, আগে ভাগে ঘুমোই, সারা পৃথিবীর সবাই আজকে বিশ্বাস করছে স্লিপ দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ। আমার বক্তব্য না, ম্যাকবেথে শেক্সপিয়ারের ডায়লগ, তখন এ লেখা হয়েছে। ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। ঘুমোতে আমাকে হবেই ম্যাডাম। ঘুম থেকে আপনি আগে উঠুন। ঘুম যদি 5টায় ভেঙে যায়, উঠে পড়ুন, আর বিছানায় থাকা দরকার নেই, ঘুমায় না। আর একটা রবি ঘোষের
সিনেমাতে ছিল, গল্প হলো সত্যি, সত্যিকারের গল্প এটা, একেবারে সত্যি। তো আমি যদি উঠি আর আমি যদি খুব হৈ হৈ করে থাকি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে না। আমি বলছি সন্ধ্যাবেলা আপনারা টিভি দেখুন, কিন্তু সকালবেলাটা হাঁটুন। অনেক সময় কেউ পড়ে গেলে অনেক দিন তারা অপেক্ষা করে থাকেন যে আর কিছুদিন দেখি না ব্যথাটা কমছে কি কমছে না, তারপর না দেখা হলে ডাক্তারবাবুর কাছে যাব, ডাক্তারবাবুর কাছে গেলেই তো আবার একটার পর একটা ট্রিটমেন্ট হোয়াটএভার। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মানুষদের তারা যে নিশ্চিত হবেন যে তাদের হাড় ভেঙেছে, অবশ্যই তারা চিকিৎসকের কাছে যাবেন, এবং চিকিৎসকের কাছে গেলে প্রথমে আপনারা কি পরীক্ষা করে থাকেন? বয়সজনিত কিছু প্রবলেম আছে, এটা মেনে নিতে হবে। যেমন এখন প্রায় 80% কেসে যাকেই আমরা জিজ্ঞেস করি চেম্বারে আসেন, ডায়াবেটিস লেগে থাকে, ব্লাড সুগার সাথে সাথে ব্লাড প্রেশারটাও জড়িত থাকে। আর তার সাথে হচ্ছে ভয়ে, ইউরিক অ্যাসিডের ভয়ে টমেটো, পালং শাক, ডিম এগুলো আমি খাচ্ছি না, ইউরিক অ্যাসিডের ভয়ে আবার 4টে কি 5টা খাবার খাচ্ছি না, যার ফলে ম্যাল নিউট্রিশন হচ্ছে। এই ম্যাল নিউট্রিশন হওয়ার জন্যে হাড়গুলো ভঙ্গুর হচ্ছে, সামান্য চোটে ভাঙছে। যে মুহূর্তে আপনার মনে হবে কুচকির হাড়ে ব্যথা হচ্ছে, সর্বপ্রথম কাজ করুন একটা এক্সরে করান। ডাক্তার হাসপাতালে চলে যান, একটা এক্সরে করিয়ে নেন। যেটা বললাম, এক্সরেতে যদি ধরা পড়ে তাহলে তো হলোই, যদি ধরা না পড়ে তাহলেও আমার যদি ব্যথা লেগেছে, এক্সরেতে কিছু নেই, তবু একটু রেস্ট নিতে ক্ষতি কী, 3 থেকে 4 দিন আমি রেস্ট নিতেই পারবো। কিন্তু ভেঙেছে, এক্সরে তুলিনি 7 দিন, তখন কিন্তু মা বা বাবার কন্ডিশন ডেটোরেট করে এমন একটা জায়গায় পৌঁছে পারে, বেডসোর ডেভেলপ করতে পারে। আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন উইথ বেডসোর। তো সেটা দুর্ভাগ্যজনক। ওই জায়গায় যাতে আমি না পৌঁছই, আমাকে ডাক্তারকে বিশ্বাস করতে হবে, হাসপাতালকে বিশ্বাস করতে হবে, আর আমার নিজেকে বিশ্বাস করতে হবে যে বয়সজনিত এই প্রবলেম হতেই পারে, এবং তার জন্যে আমায় কী করতে হবে, তার জন্যে ছোটোবেলার থেকেই আমাকে বাড়িতে, স্কুলে, সর্বত্র পড়াতে হবে অ্যাওয়ারনেস, যে চোট লাগলেই ইমিডিয়েট ফার্স্ট এক্সক্লুড যে আমার ফ্র্যাকচার হয়নি। কনফার্ম করা দরকার নেই, কনফার্ম করুন যে ভাঙেনি, সেটা হচ্ছে সর্বপ্রথম। তারপরে যা দরকার হবে সেই অনুযায়ী হবে। ভয় পাবেন না একদম, কারণ সব ফ্র্যাকচারে অপারেশন লাগে না, কনজারভেটিভ চিকিৎসা হয়, প্লাস্টার করেও জোরে, সব অপারেশন নয়। কিন্তু অপারেশনের যদি করতে হয় তার জন্য কিছু কিছু স্টেপস আছে। আর আমি যদি প্রথম থেকেই খাওয়া দাওয়া ঘুম নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমি সেই জায়গায় পৌঁছবো না যে আমার অপারেশনের জন্যে কোনো কমপ্লিকেশন আসবে, সেটা আসবে না। একদম। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, এত সুন্দরভাবে আপনি বোঝালেন। আশা করি এর পর থেকে আমাদের মনের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে ভেঙে গেলেই অপারেশন করতে হবে, বা অপারেশন করলেই সেটা খুব বেশি জটিল হয়ে যেতে পারে, আমার মনে হয় যে সমস্ত বয়স্ক মানুষেরা, যে সমস্ত মায়েরা, বাবারা এই অনুষ্ঠান দেখছেন, তা বলতে পারি নিশ্চয়ই আপনি ডিটেলসে জিজ্ঞেস করেছেন। আমার এক্সপিরিয়েন্স বলছে, পরশুদিন একজন ভদ্রমহিলা এসেছিলেন, তার মা হিপ বোনটা ভেঙেছে, উনি কিন্তু হেঁটে এসছেন চেম্বারে, কিন্তু দ্যার ইজ এ ফ্র্যাকচার, পাটা 1 সেন্টিমিটার ছোট হয়ে গেছে। আমি অ্যাডভাইস দিলাম যে ওটা বল চেঞ্জ করতে হবে না, ওখানে আমি 2টো স্ক্রু শুধু ফিক্স করে দেব, 2 দিনের মাথায় বাড়ি নিয়ে চলে যাবেন। কিন্তু ওরা রাজি হননি। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, এটা কিন্তু আপনাকে মানতে হবে, তাহলে এত খরচা হতো না। এই ভদ্রমহিলার হয়তো আবার পরে অপারেশন হবে অন্য কোথাও, কিন্তু তখন মেজর অপারেশনে পৌঁছে যাবেন, বলটাকে চেঞ্জ করতে হবে, কারণ ভাঙা জায়গাটা সরে যাবে। ভগবান যে সময়টা দিয়েছিলেন সেটাকেও ইউটিলাইজ করতে হবে, যদি আমি ভগবানকে বিশ্বাস করি। নিশ্চয়ই। আমরা ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে বয়স্ক মানুষজন যারা, তাদের জন্য সত্যি এটা একটা খুব বড় প্রবলেম, হাড় ভেঙে যাওয়া, এবং তারা বিচলিত হয়ে পড়েন, পরিবারের লোকেরাও বিচলিত হয়ে পড়েন যে কি করবেন তারা, তাদের কি করণীয়। তো সেই পরিস্থিতি থেকে বাঁচতে ডাক্তারবাবু যেভাবে বলেছেন, আমার মনে হয় আজকের পর থেকে আপনারা অনেকটাই আশ্বস্ত হবেন। তার এই কথা শোনার পর আপনারা ভয় পাবেন না, বরং আপনারা সঠিক পদক্ষেপ নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে নিয়েবেন। তো ডাক্তারবাবুকে আরও একবার ধন্যবাদ জানাবো। ডাক্তারবাবু অনেকবার বলেছেন যে আজকে ভালো থাকুন আপনারা, একেবারে। খুব ভালো থাকুন, যাতে না ভাঙে, শরীরটা ঠিক থাকে, যতদিন বাঁচবো খুব ভালোভাবে থাকবো। আর একটা শুধু বলি, একটু ভেবে দেখবেন, লাস্ট কবে চাঁদ দেখেছেন, আকাশের চাঁদ লাস্ট কবে দেখেছেন, লাস্ট কবে একজনকে থ্যাংক ইউ বলেছেন। যেটা পেয়েছি না, ভদ্রমহিলা বলেছেন থ্যাংক ইউ,
আমি সেই কথাই বলছি, সবাই যদি সবাইকে থ্যাংক ইউ বলে না, প্রবলেমটা অনেকখানি কমে যাবে। সত্যি একেবারেই। থ্যাংক ইউ আপনাদের। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনাকেও Thanks. আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য এবং সময় দেওয়ার জন্য, আপনার এত ব্যস্ততার মধ্যে। থ্যাংক ইউ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।